সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের খবরে কয়েকদিন ধরে চলছে নিন্দার ঝড়। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল মাহবুব, প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এই সাদা পাথর লুটে স্থানীয়দের দায়বদ্ধতা কেমন ছিল, তারা কেন প্রতিবাদ করেননি, প্রশাসনকে জানাননি? আরেকটি বিষয় জানা ছিল যে আজকে দুদকের প্রতিনিধিরা সাদা পাথর লুটের স্থান পরিদর্শনে গিয়েছেন, আসলে তারা কি জানতে চেয়েছেন? ধন্যবাদ শাহনাজ। আপনি যে প্রশ্নটি আমাকে আসলে করলেন ঠিক একই প্রশ্ন যে স্থানীয় যারা আছেন, যারা আসলে এই পর্যটন শিল্পের উপর অর্থাৎ ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পর্যটন শিল্পের উপরে আসলে বেঁচে থাকেন, তাদেরকেও আমরা প্রশ্ন করেছিলাম যে এই ঘটনা আসলে লুটের ঘটনা যখন ঘটছিল তখন আপনারা বাধা দেননি বা বাধা দিয়েছেন কিনা। তারা বলছে যে আসলে আমাদের সংখ্যায় যারা লুটেরা ছিল তাদের সংখ্যা আসলে এত বেশি ছিল যে তাদের পক্ষে সেই বাধা প্রদান করাটা আসলে সম্ভব হয়নি। হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই লুটের সাথে জড়িত ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 10 নম্বর ঘাট এবং এখান থেকে দূরে আমরা দেখতে পাচ্ছি যে ভোলাগঞ্জের সাদা পাথর যে এলাকাটা সেটি, এবং এটি কিন্তু 15 একরের উপরে এই পর্যটন এলাকাটা। তবে এখন যে দৃশ্যটা আমরা দেখে এসেছি তাতে বলতেই পারি সেটা হচ্ছে যে এই 15 একরের 80% জায়গা থেকে আসলে সাদা পাথর উধাও হয়ে গেছে। বাকি 20% জায়গায় এখনো পর্যন্ত কিছু সাদা পাথর দেখা যাচ্ছে, যে জায়গাটি আসলে বিজিবি যে ক্যাম্প আছে সেই ক্যাম্প সংলগ্ন, যার ফলে ওই জায়গা থেকে কিন্তু লুটেরা, যারা পাথর লুটেরা তারা কিন্তু পাথর লুট করতে পারেনি। এবং এই যে 10 নম্বর ঘাটের কথা বললাম, এই 10 নম্বর ঘাট সহ আরও কিছু ঘাট আছে, যেমন দয়ার বাজার ঘাট এবং কালাই রাগ ঘাট। এই ঘাটগুলো দিয়েই আসলে যে বার্কি নৌকাতে আপনার এই পাথরগুলো তোলা হয়েছে, সেই পাথরগুলো এই বার্কি নৌকা করে এই ঘাটগুলোতে আসলে নামানো হয় এবং স্থানীয় যে ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু সেখান থেকে তা ক্রয় করে নেয়। এবং আরও একটি বিষয় আমরা জেনেছি, সেটি হচ্ছে যে এই ছোট ছোট নৌকা কিন্তু এই ধলাই নদীর মাঝপথেই কিন্তু বড় নৌকাতে আসলে এই পাথরগুলো দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ছাতক হয়ে এই পাথরগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে। এবং আমরা এটাও শুনেছি যে 10টি বার্কি নৌকার যে পাথর সেটি কিন্তু ক্র্যাশার যে মেশিন আছে সেখানে কিন্তু 1 ঘন্টার মধ্যে সেটি ক্র্যাশ করে ফেলা যায়। এবং এরপরে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিন্তু উপদেষ্টারাও এখানে এসেছিল এবং উপদেষ্টারাও কিন্তু আসলে যারা পাথর লুট করছে তাদের ক্ষোভের মুখেও আসলে পড়েছিল। এবং এরপরে প্রশাসন যেটি করেছে সেটি হচ্ছে প্রায় শতাধিক ক্র্যাশার মেশিন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং এই বিগত কয়েকদিন তারা অভিযান পরিচালনা করেছে, যার ফলে এখন আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে 2-3 দিন হলো আসলে পাথর লুটেরা যারা ছিল তাদের আনাগোনা আসলে একেবারেই কমে গেছে, নেই বললেই চলে। তবে যা হবার তা কিন্তু হয়ে গেছে এর আগে, অর্থাৎ বলাই যায় যে আয়েশ করে তারা তাদের খায়েশটা আসলে মিটিয়ে নিয়েছে। এবং প্রকৃতির যে সৌন্দর্য এবং এই যে পর্যটন এলাকা আসলে যেটার উপরে নির্ভরশীল ছিল সেই সৌন্দর্যকে কিন্তু তারা লুট করে নিয়ে গেছে। এবং আমরা জেনেছি যে জাফলংয়েও আসলে একই ঘটনা ঘটেছে। তবে সাদা পাথরের ঘাঁটি বলতে কিন্তু এই ভোলাগঞ্জই, এবং এই ভোলাগঞ্জে জাফলং ছাড়াও কিন্তু আরও 10টি জায়গা আছে যে জায়গা থেকে অবৈধভাবেই কিন্তু এইভাবে পাথর তোলার কাজ কিন্তু আসলে তারা করছিল। এবং আমরা পরিবেশবাদীর সাথেও কথা বলেছি, যারা পরিবেশ কর্মী আছে তাদের সাথে কথা বলেছি, এবং সরকারিভাবে এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতি বা কী পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে, এখান থেকে লুট করে নেওয়া হয়েছে সেটার কিন্তু কোনো হিসেব নেই। তবে পরিবেশ কর্মীরা বলছেন যে বিগত 1.5 দশকে আসলে যে পরিমাণ পাথর আসলে লুট করা হয়েছে এই 10 মাসে, অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে তার থেকে বেশি পাথর কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে। এবং তারা বলছে যে এটা প্রায় 200 কোটি টাকারও উপরে হতে পারে। তবে সেটা সঠিক হিসাব কিন্তু এখন পর্যন্ত আসলে কারো কাছে নেই। এবং আমরা ভোলাগঞ্জে যখন ছিলাম তখন কিন্তু দুদক থেকে 9 সদস্যের তদন্ত কমিটি এসেছে এবং তারা তদন্ত করছে যার কারা এর সাথে জড়িত আছে, এবং তদন্ত সাপেক্ষে তারা আসলে রিপোর্ট প্রদান করবে। তবে তারা যেটি বলছেন যে স্থানীয় যে প্রশাসন ছিল তাদের দায়বদ্ধতা অবশ্যই আছে, তাদের গাফিলতি অবশ্যই আছে, নইলে এত বড় ঘটনা কিন্তু এখানে আসলে ঘটতে পারতো না। এবং জি নীল মাহবুব, আপনাকে ধন্যবাদ। সিলেটের ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নীল মাহবুব।